হ্যালো বন্ধুরা, আজ আমি আবার চলে আসলাম তোমাদের সামনে ক্লাস 10-এর সমাসের যে অংশটুকু আমাদের এখনো পড়া হয়নি, অর্থাৎ বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস নিয়ে। তাহলে চলো শুরু করা যাক বহুব্রীহি সমাস দিয়ে। আমরা দেখো বোর্ডে লিখিয়ে দিয়েছি বহুব্রীহি সমাসের কটা ভাগ। এক হলো সাধারণ বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস, ব্যতিহার বহুব্রীহি সমাস, সহার্থক বহুব্রীহি সমাস, লঞ্চার্থক বহুব্রীহি সমাস এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক আছে, এই ছটা ভাগ রয়েছে। ভাগ নিয়ে তোমরা কিন্তু অত বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবে না, ওরে বাবারে কি এত কি মুখস্থ করবে না। দেখো, যখনই আমি তোমাদেরকে উদাহরণ দেখাবো, উদাহরণগুলো দেখলেই তোমরা বুঝে যাবে কোনটা কি ভাগ। আলাদা করে কিন্তু তখন আর বুঝতে লাগবে, মাথা রাখতে হবে না তোমাদের। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বোঝাবো। সবার আগে আমি বলে নিই বহুব্রীহি সমাস কাকে বলে। বহুব্রীহি সমাস অর্থাৎ যে সমাসের পূর্বপদ প্রাধান্য পায় না, পরপদও প্রাধান্য পায় না, সম্পূর্ণ একটি নতুন পদ প্রাধান্য পায়, তাকে বলছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, তাকে বলছে বহুব্রীহি সমাস। যেমন আমি যদি বলি দশানন, একে যদি ব্যাসবাক্য করি, 10টি আনন যার, আনন মানে কি মুখ, 10টি আনন যার অর্থাৎ 10টা মুখ যার। তাহলে 10টা, এই 10টি হলো পূর্বপদ আর আননটা হলো পরপদ। কিন্তু যখন আমরা এটাকে সমাসবদ্ধ করছি, এটা হয়ে গেল কি দশানন। দশানন বলতে আমরা কি বুঝি, কাকে? রাবণকে। তাহলে দেখো, পূর্বপদ 10-এরও প্রাধান্য পেল না এবং পরপদ আননও প্রাধান্য পেল না। পেল কি? অর্থাৎ রাবণ নামক এক অসুর প্রাধান্য পেল। একে বলছে বহুব্রীহি সমাস। ঠিক আছে, অর্থাৎ পূর্বপদও প্রাধান্য পায় না যে সমাসে, পরপদও প্রাধান্য পায় না, সম্পূর্ণ তৃতীয় একটি পদ প্রাধান্য পায়, তখন তাকে বলছে বহুব্রীহি সমাস। যদি বলি বিনা পানি, বিনা পানি, একে যদি ব্যাসবাক্য করি, করবো কি বিনা পানিতে যার। অর্থাৎ বিনা একটা যন্ত্র, বাদ্যযন্ত্র, পানি মানে হাত, হাতে যার। পূর্বপদ কি? অর্থাৎ বিনা, পরপদ কি? পানি। তাহলে পূর্বপদ বিনা এবং পরপদ পানি, এই দুটো মিলে হয়ে গেল কি বিনা পানি। আমরা বিনা পানি বলতে কাকে বুঝি? দেবী সরস্বতীকে। তাহলে সম্পূর্ণ তৃতীয় একটি পদ এই বহুব্রীহি সমাসে প্রাধান্য পেল। বোঝা গেল? আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি তোমাদেরকে। তাহলে ভয় পাবে না, চলে এসো আমরা উদাহরণ দিয়ে বহুব্রীহি সমাসের বিভিন্ন ভাগগুলো চিনি। তাহলে সাধারণ বহুব্রীহি সমাসের দুটো ভাগ, এক সমানাধিকরণ বহুব্রীহি এবং ব্যধিকরণ বহুব্রীহি। এবার আমরা উদাহরণ দিচ্ছি। গৌরাঙ্গ, গৌর অঙ্গ যার। নীলকণ্ঠ, নীলকণ্ঠ যার। বদমেজাজ, বদ মেজাজ যার। ছিন্নমূল, ছিন্ন মূল যার। কৃতকার্য, কৃতকার্য যার। পঞ্চানন, এটা হলো পঞ্চানন অর্থাৎ পঞ্চ আনন যার। ঠিক আছে, আমরা দেখো সমস্ত পদকে ভাঙলাম, অর্থাৎ ব্যাসবাক্য করলাম এইভাবে, গৌরাঙ্গ যার, নীলকণ্ঠ যার, বদমেজাজ যার, ছিন্নমূল যার, কিন্তু এরকম করে করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো বহুব্রীহি সমাসের একটা বৈশিষ্ট্য হলো, যখন আমি ভাঙবো তখন ব্যাসবাক্যের শেষে যার শব্দটা থাকবে। তোমাদেরকে যখন চিহ্নিতকরণ করতে দেবে বা তোমাকে বলবে এই সমাসবদ্ধ পদটাকে তুমি ভাঙো, ব্যাসবাক্য করো, তখন তোমরা যারকে, যার শব্দটা কিন্তু শেষে দেবে। এই একটা উদাহরণ আমরা পেলাম, সবাইতেই আছে, দেখো ব্যতিকরণ আছে। এইবারে দেখো, আমরা দেখছি আমরা যখন গৌরাঙ্গকে ভাঙলাম, গৌর হলো পূর্বপদ, অঙ্গ হলো পরপদ, তাই তো?
তাহলে প্রত্যেকটাতে নীল পূর্বপদ, কণ্ঠ পরপদ, বদ পূর্বপদ, এগুলো সব দেখো পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ, পূর্বপদ পরপদ। যখন পূর্বপদ যে বহুব্রীহি সমাসে পূর্বপদটা কি পেলাম? গৌর মানে কি? ফর্সা। বালাটা এখানে ভুল আছে। গৌর মানে কি? ফর্সা। তাহলে ফর্সাটা তো বিশেষণ শব্দ, সবগুলো দেখো বিশেষণ শব্দ। নীল বিশেষণ জাতীয় শব্দ, ছিন্ন বিশেষণ জাতীয় শব্দ, বদ বিশেষণ জাতীয় শব্দ, কৃত বিশেষণ জাতীয় শব্দ, পঞ্চ বিশেষণ জাতীয় শব্দ হলো। তাহলে পূর্বপদ বিশেষণ এবং পরপদ গুলো দেখো সব বিশেষ। তাহলে পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষ্য, ঠিক আছে। আবার দেখো ব্যাধিকরণ বহুব্রীতে দেখো পূর্ণা নাভিতে যার, উর্ণ নাভ মানে কি জানো তো? মাকড়সা, অর্থাৎ যার পেটের ভিতরে একটা লালা থাকে, সেই লালা দেশে জাল তৈরি করে। উর্ণ নাভিতে যার, অর্থাৎ আমরা ভাঙলাম এইভাবে। তাহলে পূর্বপদ পূর্ণ, নাভি হলো দ্বিতীয় পদ বা পরপদ। শূলপাণির পূর্বপদ কি? শূল। পানিতে হলো কি? পরপদ। বিনা পানিতে বিনা পূর্বপদ, পানিতে পরপদ। খড়গ হস্তে খড়গে পূর্বপদ, হস্তে পরপদ। পদ্মনাভ হতে পদ্ম পূর্বপদ, নাভিতে পরপদ। পাপমতি পাপ পূর্বপদ, মতি হলো পরপদ। তাহলে আমরা এখানেও কিন্তু দেখো যার দিয়ে শেষ হয়েছে। এবারে চিহ্ন কি করে? দেখো এর পূর্বপদটা হলো বিশেষণ, সমানাধিকরণ বহুব্রীহি সমাসে যখন আমি ব্যাসবাক্য করব তার পূর্বপদটা হলো বিশেষণ, পরপদ বিশেষণ। আর ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কিন্তু উভয়ই বিশেষ্য পদ, ঠিক আছে? বোঝা গেল? উভয় পদের শেষে কিন্তু যার রয়েছে। এইবারে দেখো আরো একটা পার্থক্য রয়েছে। এটা পার্থক্যটা কি? দেখো উভয় পদে এই সমানাধিকরণ বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মধ্যে যখন পূর্বপদ পরপদ পাবো, যে সমান পদগুলো পাবো, সে পদগুলোর প্রত্যেকেরই কিন্তু বিভক্তি একই থাকবে। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসে অর্থাৎ পূর্বপদ এবং পরপদে বিভক্তি ভিন্ন ভিন্ন থাকে। তাহলে দেখো গৌরের সাথে কোনো বিভক্তি নেই, তাহলে আমরা বলে দিতেই পারি, কারোর আমরা পড়েছিলাম বিভক্তি যদি চিহ্ন না থাকে তাহলে সেটাকে বলতে হবে শূন্য বিভক্তি। দেখে এটাও শূন্য বিভক্তি, 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 এটাও শূন্য বিভক্তি। পূর্বপদ শূন্য বিভক্তি, পরপদ শূন্য বিভক্তি, পূর্বপদ শূন্য বিভক্তি, পরপদ শূন্য বিভক্তি, পূর্বপদ শূন্য বিভক্তি, পরপদ শূন্য বিভক্তি। কিন্তু ব্যাধিকরণ বহুব্রীহি সমাসের ক্ষেত্রে আমরা দেখব পূর্বপদটা হলো বিশেষ্য পদ, পরপদ বিশেষ্য পদ, শেষে যার থাকবে। পার্থক্য হলো কি? অর্থাৎ বিভিন্ন, অর্থাৎ পূর্বপদ এবং পরপদে বিভিন্ন বিভক্তি যুক্ত হয়। দেখো পূর্বপদে উর্ণাতে কোনো বিভক্তি চিহ্ন নেই, তার মানে এটা হবে শূন্য বিভক্তি। আর নাভিতে নাভি যুক্ত তে বিভক্তি, তাহলে এখানে শূন্য বিভক্তি আর এখানে হলো কি? তে বিভক্তি। দেখেছো দুটো ভিন্ন বিভক্তি। পূর্বপদে দেখো শূন্য বিভক্তি, পানি পরপদে তে বিভক্তি। বিনা পানিতে বিনাতে হলো শূন্য বিভক্তি, পরপদে হলো তে বিভক্তি। খড়গ পূর্বপদে হলো শূন্য বিভক্তি, হস্তে হস্তযুক্ত এ, এই দেখো এ বিভক্তি। দেখেছো? পদ্মনাভ পদ্ম নাভিতে যার, পূর্বপদে হলো শূন্য বিভক্তি, পরপদে নাভি যুক্ত তে বিভক্তি। দেখেছো? পাপমতি পাপে মতি, পূর্বপদে দেখো এ বিভক্তি। দেখেছো? পাপ যুক্ত এ, আর মতিতে শূন্য বিভক্তি, শেষে যার রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা আসবো মধ্য পদলোপী বহুব্রীহি সমাস এবং সহার্থক বহুব্রীহি সমাস। ঠিক আগের মতন আমরা আগে উদাহরণ দেখবো, তারপর আমরা ডেফিনেশন বুঝবো। উদাহরণ আমরা দেখো করেছি চন্দ্রানন, কুম্ভকর্ণ, দিলদরিয়া, পদ্মমুখী, স্বর্ণাভ, মধ্য পদলোপী বহুব্রীহি সমাস।
অর্থাৎ যে বহুব্রীহি সমাসে ব্যাস বাক্যের অন্তর্গত মধ্যপদটি লুপ্ত হয়, সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, তাকে বলছে মধ্যপদলোপী কর্মধারা এই বহুব্রীহি সমাস, তাই তো? আমরা যখন এই চন্দ্রানন এই মূল সমাসবদ্ধ পদকে ভাঙছি, দেখো চন্দ্রের মতো উজ্জ্বল আনন্দ যা, আমি এটা ব্যাস বাক্য করলাম, ব্যাস বাক্যের মধ্যবর্তী শব্দটা কি? উজ্জ্বল। এই উজ্জ্বল কথাটা কিন্তু মূল শব্দের মধ্যে নেই, মূল সমাসের মধ্যে নেই বা সমাসবদ্ধ পদের মধ্যে নেই, অর্থাৎ সেটা লোপ পেয়েছে। হলো কুম্ভকর্ণ, কুম্ভের আকৃতি যুক্ত কর্ণজার, কুম্ভ মানে কি? কলসি। আকৃতিযুক্ত কর্ণ, অর্থাৎ যখন কুম্ভকর্ণের ব্যাস বাক্য করলাম, ব্যাস বাক্যের অন্তর্গত শব্দ আকৃতিযুক্ত এই শব্দটা এই মূল সমাসবদ্ধ পদে লুপ্ত হয়েছে। হলো নেক্সট দিল দরিয়া, দরিয়ার মতন বৃহৎ দিল যার, দেখো বৃহৎ, এই বৃহৎ অর্থাৎ ব্যাস বাক্যের অন্তর্গত বৃহৎ শব্দটা মূল সমাসবদ্ধ পদে কিন্তু নেই, লোপ পেয়েছে। পদ্মমুখী তো ঠিক তাই, দেখো পদ্মের মতো সুন্দর মুখ যার, এই সুন্দর শব্দটা কিন্তু মূল সমাসবদ্ধ পদে নেই, লোপ পেয়েছে। স্বর্ণাভ, স্বর্ণের মতন উজ্জ্বল আভা যার, স্বর্ণাভ স্বর্ণযুক্ত আভা, ঠিক আছে? যদি ভাঙি শব্দটাকে, আর যখন ব্যাস বাক্য করবো স্বর্ণের মতন উজ্জ্বল আভা যার, এই উজ্জ্বল শব্দটা কিন্তু মূল সমাসবদ্ধ পদে নেই, অর্থাৎ লোপ পেয়েছে। বহুব্রীহি সমাসের উদাহরণ আমরা জানি, আমরা মানে একটা বৈশিষ্ট্য হলো শেষে দেখো যার রয়েছে, আমরা কিন্তু এটা পেলাম। এবং যে বহুব্রীহি সমাসের ব্যাস বাক্যের অন্তর্গত মধ্যবর্তী শব্দটা বা পদটা মূল সমাসবদ্ধ পদে লুপ্ত হয়, তখন তাকে বলছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। নিশ্চয়ই বুঝতে পারলেন? আর সহার্থক বহুব্রীহি সমাস, সহার্থক সহযুক্ত অর্থ, অর্থাৎ বিশেষ্য পদের সাথে সহ এই শব্দটা যখন যুক্ত থাকে যে বহুব্রীহি সমাস, অর্থাৎ দেখো দেখো আমি লিখেছি সস্ত্রীক, সক্রিয়, সবান্ধব, সত্য, সসম্মান, শস্ত্র, লিখেছি তো? প্রত্যেকটা এই যে স্ত্রী, সক্রিয়, সবান্ধব, সত্য, প্রত্যেকটা শব্দের আগে স রয়েছে, দেখো প্রত্যেকটা শব্দের যখনই শব্দের আগে স থাকবে, যদি তোমাকে বলে সবান্ধব শব্দটি এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের অন্তর্ভুক্ত বা এটি কোন সমাস, তখন তোমাকে এই সটা দেখেই বলে দিতে হবে সহার্থক বহুব্রীহি সমাস, বলে দিতে হবে, খুব সহজে চেনে যায় সহার্থক বহুব্রীহি সমাস। আমি ভাঙবো, দেখো সস্ত্রীককে ভাঙছি, দেখো স্ত্রীর সহিত বর্তমান, তাই তো? পূর্বপদটা হলো স্ত্রী, ঠিক আছে? তাহলে এই পূর্বপদের সাথে সহিত বর্তমান, এই পূর্বপদ বিশেষ্য এবং পরপদ যখন সহার্থক বাচক হবে, তখন সেই দুটো মিলনে হচ্ছে সহার্থক বহুব্রীহি সমাস। ঠিক সেইভাবে সক্রিয় ক্রিয়ার সহিত বর্তমান, এই দেখো সহিত বর্তমান, সবান্ধব বান্ধবের সহিত বর্তমান, সত্তর তরায় সহিত, অর্থাৎ দেখছো তরা মানে কি তাড়াতাড়ি, ক্রিয়াবাচক বিশেষ্য, এটাও ক্রিয়াবাচক বিশেষ্য, বিশেষ্য পদের সাথে সহিত বর্তমান যখন মিলন হচ্ছে ব্যাস বাক্যে, তখন তাকে বলছে এবং সমাসবদ্ধ পদ গঠিত হচ্ছে, তখন তাকে বলছে সহার্থক বহুব্রীহি সমাস। সত্তর তরার সহিত বর্তমান, সসম্মান সম্মানের সহিত বর্তমান, শস্ত্র শ্রমের সহিত বর্তমান। সহজ লাগলো না? লাগলো না? ঠিক এইভাবেই খুব সহজ লাগলো কিনা? আরো যেগুলো রয়েছে নঞ্চর্থক বহুব্রীহি সমাস, অর্থাৎ পূর্বপদ নাবাচক হবে, আমরা পাবো, ঠিক আছে? নঞ্চর্থক বহুব্রীহি সমাস রয়েছে, আর আরেকটা রয়েছে তোমার সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এবারে আমরা আসি বহুব্রীহি সমাসের শেষ দুটো ভাগ, অর্থাৎ সংখ্যাবাচক বহুব্রীহি এবং নাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের উদাহরণটা দেখো আমি দিয়েছি ত্রিলোচন, পঞ্চানন, দোনলা, চতুর্ভুজ, সহস্রলোচন।
প্রত্যেকটা শব্দের আগে দেখো সংখ্যাবাচক বিশেষণ। সংখ্যাটা তো বিশেষণ, আমরা তো জানি তো, সংখ্যা, রং, এগুলো সব বিশেষণ। প্রত্যেকটা সংখ্যাবাচক বিশেষণে বাচক বহুব্রী সমাসে পূর্বপদটা হবে সংখ্যাবাচক। এই যে দো, পঞ্চ, চতু, সহস্র। আর নাবাচক বহুব্রী সমাসের পূর্বপদ হবে নাবাচক এবং পরপদটা হবে কি, অর্থাৎ পূর্বপদ না, পরপদটা হবে কি বিশেষ্য। তাই তো? এবার আমি বোঝাচ্ছি, দেখো ত্রিলোচন, আমরা ব্যাস বাক্য করছি, ত্রিলোচন যার। ত্রিলোচন যার কাকে বলছে? অর্থাৎ বহুব্রী সমাসের তো আমি আগেই সংজ্ঞা দিয়েছি যে না পূর্বপদ না পরপদ, সম্পূর্ণ তৃতীয় একটি পদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে, তাকে বলছে বহুব্রী সমাস। তাহলে ত্রিলোচনের দ্বারা আমরা কাকে বোঝাই? আমরা শিবকে বুঝি, ত্রিলোচন। পঞ্চানন, পঞ্চ আনন যার, তাহলে পূর্বপদ হলো পঞ্চ, সংখ্যাবাচক বিশেষ্য, আনন হলো বুক এবং যার। পূর্বপদ পরপদ কারোরই অর্থ প্রাধান্য পেল না, অর্থাৎ পঞ্চানন আমরা পঞ্চানন ঠাকুরকেই বলি, অর্থাৎ শিবকেই বলি পঞ্চানন। দো নলা, দো নলা যার, নল যার, এটা নলা না, দো নল, অর্থাৎ আমরা বন্দুকের ক্ষেত্রে বলি না দোনলা বন্দুক, তাহলে দো হলো পূর্বপদ, নল হলো পরপদ, কোনো পদের অর্থ প্রাধান্য নেই, অর্থাৎ বন্দুক তৃতীয় পদ। চতুর্ভুজ, পূর্বপদটা হলো তোমার সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটা হলো ভুজ। ভুজ মানে কি? হাত, যার চারটে হাত, তাই তো, যে দেবতার চারটে হাত, তাকে আমরা বলি চতুর্ভুজ। সহস্রলোচন, অর্থাৎ সহস্র অনেক, হাজার, লোচন মানে চোখ। প্রথমটা হলো সংখ্যাবাচক বিশেষণ, তারপরটা হলো কি বিশেষ্য পদ। অর্থাৎ পূর্বপদ যখন আমরা যখন সমাসবদ্ধ পদকে যখন ব্যাসবাক্য করব, তার পূর্বপদটা যখন সংখ্যাবাচক বিশেষণ এবং পরপদটা হবে বিশেষ্য পদ, কিন্তু কোনো পদেরই অর্থ প্রাধান্য পাবে না, সম্পূর্ণ তৃতীয় একটি পদের প্রাধান্য পাবে, সেটা হলো সংখ্যাবাচক বহুব্রী সমাস। আর নাবাচক বহুব্রী সমাস কি? যখন আমি সমাজটাকে ভাঙবো, সমাসবদ্ধ পদকে ভাঙবো, পূর্বপদটা হবে নাবাচক এবং পরপদটা হলো বিশেষ্য জাতীয়। দেখো নিখোঁজে নাই খোঁজ যার, যে ব্যক্তি, তাই তো, সে নিখোঁজ। নির্ভুল, নেই ভুল যার, পূর্বপদ হলো নেই, নাবাচক, ভুল যেখানে নেই। বেঈমান, নাই, পূর্বপদ হলো নাই এবং পরপদ হলো মান, কারোরই অর্থ প্রাধান্য নেই, অর্থাৎ সেই ব্যক্তিটি যে বেঈমানি করেছে। অসীম, নাই সীমা যার, অর্থাৎ পূর্বপদ নাবাচক, পরপদ হলো সীমা, কিন্তু তৃতীয় একটি পদ অর্থাৎ অসীম মানে আকাশ, আকাশ থেকে বোঝাচ্ছে। অনন্ত, নাই অন্ত যার, অর্থাৎ পূর্বপদ নাবাচক, পরপদ হলো বিশেষ্য পদ, তাকে বলছে, অর্থাৎ কি হবে? সাগর বা সমুদ্র। নাই অন্ত যার, সমুদ্রের কোনো শেষ দেখা যায় না, দেখা যায় কি? এবারে আমরা আসবো অব্যয়ভাব সমাস। এই ক্ষেত্রে অব্যয়ভাব সমাস, এই অব্যয় শব্দটা থেকেই কিন্তু বুঝতে পারছো সমাসটা অব্যয় পদ দিয়ে গঠিত হবে, ঠিক আছে? তাহলে আমরা উদাহরণগুলো দেখে নিই। এই দিকের গুলো দেখবে না, এই পোর্শনটা তোমরা দেখবে না, এটা দেখো। দেখো আমি লিখেছি হাত, বরমিল, উপকূল, উপনগরী, প্রতিকূল, প্রতিহিংসা, আজন্ম, আদ্যন্ত। তাহলে এইটা হলো সমাসবদ্ধ পদ, তাই তো? এবার এইটাকে আমরা ভাঙছি, হাভাতকে ভাঙছি কি ভাতের অভাব, বলে না হাভাতে ছেলে, হা ঘরে ছেলে, যারা ভাত পায় না তাকে বলছে হাভাতে ছেলে, যাদের ঘর নেই তাকে বলছে বেঘরে, হা ঘরে ছেলে, আমরা বলি কি না? দেখো এটাকে আমরা যখন ভাঙলাম তখন দেখো সমস্ত পদের ক্ষেত্রে সমস্ত পদটা সমাস ব্যাসবাক্যের সময় কিন্তু উল্টে যাচ্ছে।
অর্থাৎ হা ভাত এই অব্যয় পদটা পরে চলে যাচ্ছে, তাহলে অর্থ করা যাবে। হা ভাত কথার অর্থ কি? ভাতের অভাব। গড়মিলেরও দেখো পূর্বপদটা হলো অব্যয়, গড়, এটা হলো বিদেশি অব্যয়। উপকূলের পূর্বপদটা হলো উপ, প্রতিকূলের প্রতিটা হলো অব্যয় পদ, আজন্মের আটা হলো অব্যয় পদ। ঠিক আছে? তাহলে দেখো এক্ষেত্রে আমরা বলছি, দেখো হাভাত অর্থাৎ যে সমস্ত পদের পূর্বপদটা হলো অব্যয় পদ এবং পরপদটা হচ্ছে বিশেষ্য পদ। দেখো সবগুলোই দেখো পূর্বপদ, অর্থাৎ সমস্ত পদের আমি বলেছি সমস্ত পদের পূর্বপদটা হলো অব্যয় পদ, পরপদটা হলো বিশেষ্য পদ, সবগুলোই দেখো। এবং অব্যয়ের অর্থই যে সমাসে প্রাধান্য লাভ করে, অব্যয়টা কোথায় রয়েছে? পূর্বপদে রয়েছে, এটাই প্রাধান্য লাভ করছে, তাই এটাকে বলছে অব্যয়ীভাব সমাস। ঠিক আছে? এবারে আমি তোমাদেরকে বোঝাচ্ছি মানেটা কি হচ্ছে। দেখো অব্যয়ীভাব সমাস চিনতে গেলে এই যে দেখো অভাব অর্থে কখনো তুমি চিনতে পারবে অব্যয়ীভাব সমাস, নিকট অর্থে হবে, বিপরীত অর্থে হবে, সীমা অর্থে হবে। অর্থাৎ এই অব্যয়গুলো দ্বারা বিভিন্ন ভাব প্রকাশ পায়। যখন বলবো হা ভাত অর্থাৎ অভাব অর্থে হা ভাত কথাটা আমরা বলবো, তাই তো? এই হা অব্যয় পদটা অভাব অর্থে বোঝাচ্ছে। যেমন গড়মিল, মিলের অভাব, তাই তো? গড়মিল দিয়ে অঙ্ক করে দিলি, আমরা বলি না টিচাররা, কিরে গড়মিল দিয়ে অঙ্ক করে দিলি, অর্থাৎ কোনো মিলের নেই, মিল নেই, মিলের অভাব। তাহলে হা এবং গড় এটা দিয়ে আমরা অভাব অর্থই কিন্তু পাচ্ছি এই অব্যয় পদগুলোর দ্বারা। ঠিক আছে? ঠিক সেরকম উপকূল, আমরা কাকে বলি উপকূল? উপকূলবর্তী এলাকায় যারা আছেন এই ঝড় বৃষ্টিতে তারা নিরাপদ জায়গায় চলে যান, আমরা বলি কিনা? অর্থাৎ সমুদ্রের কূলের কাছাকাছি যারা আছে, তাই তো? সেটাকে উপকূল বলছে সেই জায়গাটাকে। তাহলে নিকট অর্থে, অর্থাৎ কূলের নিকট, এই উপ শব্দের এই উপ অব্যয় পদের অর্থ হলো নিকট। এই যে নিকট, কূলের নিকট উপকূল, উপনগরী, নগরীর নিকট অর্থাৎ ধর্মতলা, আমরা বলি একদম প্রপার কলকাতা। কিন্তু যখন আমরা আরো ভেতরের দিকে আসবো তখন কি আর সেটাকে আমরা প্রপার কলকাতা বলবো? তখন আমরা বলবো উপনগরী। তাহলে নগরীর কাছাকাছি নিকটে যেটা তাকে বলছি উপনগরী। অর্থাৎ উপশব্দের দ্বারা নিকট অর্থ প্রকাশ পাচ্ছে। আবার দেখো প্রতিকূল, এই প্রতিকূলের প্রতি শব্দটা হলো অব্যয় পদ, প্রতি দ্বারা বিপরীত অর্থ বোঝায়। অর্থাৎ প্রতিকূল কূলের বিপরীত, আমরা বলি তো প্রতিকূল অবস্থা, আমাদের অবস্থা ঠিক ভালো না, বড্ড বেশি প্রতিকূল যাচ্ছে। প্রতিকূল মানে কি? কূলের বিপরীত, মানে সঠিক সময় যাচ্ছে, বিপরীত দিকে যাচ্ছে। প্রতিহিংসা, স্বাভাবিকই হিংসার বিপরীত প্রতিহিংসা। তাহলে প্রতি অব্যয় পদের অর্থ হলো বিপরীত অর্থ। তোমাদের কিন্তু এইগুলো এরকম ধরনের প্রশ্ন আসবে না, তোমাকে চিনতে হবে। তুমি, আমি একটা তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি। মনে করো যদি বলি উপকূলকে তুমি যখন ভাঙছো, এই অব্যয় পদটাকে যখন ভাঙবে অব্যয়ভাব সমাসকে, তুমি যদি বলো কুলের অভাব, মানেটা কি ঠিক হবে? মানেটা তো ঠিক হচ্ছে না, অর্থ তো ঠিক হচ্ছে না। সমাসের প্রধান শর্তই হলো অর্থ ঠিক রেখে বাক্যকে ভাঙতে হবে। তোমাকে সঠিকভাবে অর্থকে বাক্যকে ভাঙতে হবে, শব্দকে ভাঙতে হবে। উপকূল মানে কুলের নিকট, প্রতিকূল মানে কুলের বিপরীত, আজন্ম মানে আজন্ম থেকে আমি এটা দেখে আসছি, অর্থাৎ জন্ম থেকে, হইতে অর্থাৎ সীমা, আদ্যন্ত আদি হইতে অন্ত। তাহলে আমরা দেখলাম অব্যয়ভাব সমাসের পূর্বপদটা
অব্যয় এবং পরপদটা হয় বিশেষ স্থানীয়। এবং সেক্ষেত্রে অব্যয়ের অর্থই প্রাধান্য লাভ করে, তাকে বলছে অব্যয়ীভাব সমাস। ঠিক সেইভাবে ওই একইভাবে দেখো করেছি আমি, অনুকূলের অনু এটা হলো তোমার অব্যয় পদ, প্রতিকূলের প্রতি অব্যয় পদ, হররোজের হর অব্যয় পদ, অনুগমনের অনু অব্যয় পদ। প্রত্যেকটা অব্যয় পদের সাথে পূর্বপদ অব্যয় এবং পরপদটা হলো কি বিশেষ স্থানীয়। অর্থাৎ অনুকূল কুলের যোগ, অর্থাৎ আমার পক্ষে যেটা, তাকে তো আমরা অনুকূল বলি, অর্থাৎ যোগ্যতা অর্থে। প্রতিচ্ছবি তাকে বলি, জলে আমার প্রতিচ্ছবি, ছবির মতন, আমার মতন একটা ছবি দেখতে, সদৃশ অর্থাৎ সাদৃশ্য অর্থ। প্রতি এই অব্যয় পদের দ্বারা সাদৃশ্য অর্থ বলেছি। উপনদী নদীর সদৃশ, ছোট নদীকে আমরা উপনদী বলছি। হর রোজ, হর শব্দটাও অব্যয়, বিদেশি অব্যয়। হর রোজ মানে প্রতিরোজ, রোজ মানে দিন, বিপসা অর্থে। ঘরে ঘরে অর্থাৎ প্রতি ঘরে, এই যে শব্দটা দুবার ব্যবহার হচ্ছে না, ওই জন্য বিপসা অর্থে। পশ্চাৎ অর্থে অনুগমন, অনুপ্রেরণা, অনুগমন, অনুসরণ। অনুগমন গমনের পশ্চাৎ, তোমার তাকে ওকে অনুগমন করো, ওর অনুগমনে চলো, ওকে অনুসরণ করো, অর্থাৎ ওকে স্মরণ করে করে চলো, ওর পশ্চাতে চলো। তাহলে আমরা বুঝতে পারলাম অব্যয়ীভাব সমাস কাকে বলছি। অর্থাৎ অব্যয়ীভাব সমাসে অব্যয়টার অর্থই, অব্যয় পদেরই অর্থ প্রাধান্য পায়। অব্যয়টা সমাসবদ্ধ পদের পূর্বে থাকে এবং পরপদটা হয় বিশেষ্য। এটা হলো অব্যয়ীভাব সমাস। সমাস সংক্রান্ত আলোচনা আমাদের কিন্তু শেষ হলো। এর আগে আমি সমাসের দুটো ক্লাস করেছি, আজকে বাকি অংশটা করলাম, অর্থাৎ যেখানে আমরা পেলাম বহুব্রী সমাস এবং অব্যয়ীভাব সমাস। আশা করি এই তিনটে ক্লাসের দ্বারা তোমাদের সমাস বুঝতে কোনো অসুবিধা হয়নি। আগামী দিনে অর্থাৎ আমাদের যখন এই সেকেন্ড সামেটিভের সিলেবাসটা শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আমাদের, শেষ হয়ে গেলে স্বাভাবিকভাবে আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে বিষয়গুলোকে আলোচনা করব, যাতে তোমাদের কাছে এই বিষয়, ব্যাকরণগত বিষয় বা সাহিত্যগত বিষয়, যাতে কোনো রকম কোনো সমস্যা থাকবে না, অবশ্যই থাকবে না, যদি তোমরা আমার ভিডিওগুলোকে একটু ফলো করো। আশা করি তোমাদের সমাস বিষয়ে বোধগম্য হয়েছে। যদি ভালো লাগে তবে অন্যান্য বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং একটু লাইক করো। তাহলে কি হবে, আমিও অনুপ্রাণিত হব তোমাদের আরো নতুন নতুন ভাবে, নতুন পদ্ধতিতে তোমাদেরকে নিয়ে ক্লাস করতে আগ্রহী হব। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।